হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। তো ভিডিওটির উদ্দেশ্য হলো শুধুমাত্র একটি সূত্র দিয়ে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখব। একটি মাত্র সূত্র জানা থাকলে আর কখনোই তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে ভুল হবে না। জাস্ট একটি সূত্র। তো সূত্রটা কি আমরা একটু দেখে নিই। জাস্ট একটি সূত্র, এটা ভালোভাবে ফলো করলে আর কখনোই তোমাকে ডেবিট আর ক্রেডিট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো সূত্রটা হলো সম্পদ প্লাস ব্যয় একদিকে রাখছি সমান সমান আয় দায় মালিকানা সত্ত্ব, এই তিনটা এক পাশে। সম্পদ প্লাস ব্যয় একদিকে, আর এখানে রাখছি আয় দায় মালিকানা সত্ত্ব একদিকে। তো সম্পদ বলতে যত ধরনের সম্পদ আছে সব, নগদান, ব্যাংক, আসবাবপত্র, যন্ত্রপাতি, দেনাদার, যা সম্পদ আছে সবগুলো সম্পদ। আর ব্যয়ের মধ্যে যতগুলো ব্যয় আছে সব ধরনের ব্যয়, বাড়ি ভাড়া, বেতন প্রদান, কর্মচারী বেতন, বিজ্ঞাপন খরচ, যত ধরনের ব্যয় আছে সব ধরনের ব্যয়, আয় সব ধরনের আয়, দায় আর মালিকানা সত্ত্ব, এগুলো তো আমরা সব জানি। আর যারা এই লিস্টগুলো জানো না যে সম্পদ কোনগুলো হবে, ব্যয় কোনগুলো হবে, আয় দায় মালিকানা সত্ত্ব কোনগুলো হবে, যারা এটা জানো না আমার একটি ভিডিও আছে, এটা তোমরা ফলো করতে পারো। তো এখন আমরা সূত্র নিয়ে একটু আলোচনা করি। সম্পদ প্লাস ব্যয় এই দুইটা জিনিস যখন বাড়বে হবে কি ডেবিট। সম্পদ আর ব্যয় এই দুইটা যখন বাড়বে তখন কি হবে ডেবিট। এখন যত ধরনের সম্পত্তি হোক বাড়ছে ডেবিট, যত ধরনের ব্যয় হোক ব্যয়টা বাড়ছে ডেবিট। এই দুইটা যখন কমে যাবে, সম্পদ যখন কমে যাবে তখন কি হবে ক্রেডিট। ব্যয় যখন কমে যাবে তখন কি হবে ক্রেডিট। অর্থাৎ সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এই পাশে যে মালিকানা সত্ত্ব পাশে কি আছে আয় দায় মালিকানা সত্ত্ব, এই তিনটা যখন বাড়বে তখন ক্রেডিট হবে। তার মানে এটার বিপরীত, এই দুইটা বাড়লে ডেবিট হয় আর এই তিনোটা বাড়লে ক্রেডিট হয়, আর এই তিনোটা যখন কমবে তখন ডেবিট হবে। তার মানে এইটা টোটাল উল্টা। আয় দায় মালিকানা সত্ত্ব যখন বাড়বে তখন ক্রেডিট হবে, আয় দায় মালিকানা সত্ত্ব যখন কমবে তখন কি হবে ডেবিট হবে। এইটা তোমরা ভালোভাবে মাথার ভিতরে ঢোকায় রাখবা যেন কখনোই ভুল না হয়। সম্পদ মনে মনে চিন্তা করবা সম্পদটা বাড়ছে ডেবিট হবে, কমছে ক্রেডিট হবে। এইভাবে এই চারটা দেখে ভালোভাবে মনে রাখবে, তাহলে আর কখনোই তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে ভুল হবে না। এই দুইটা এক পাশে রাখবা সবসময় ডান হাতে, আর এই তিনোটা রাখবা বাম হাতে। ডান হাতেরটা যখন উপরে বৃদ্ধি পাবে ডেবিট, আর বাম হাতেরটা যখন উপরে উঠবে তখন ক্রেডিট। এইভাবে একটু মাথায় রাখবা, দুইটা হাতকে একটু ভালোভাবে ব্যবহার করবা আর কি। তার মানে এইটা আমার আর পড়া লাগতেছে না, বইয়ের মধ্যে এইভাবে দেয়া যে সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ব্যয় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এরকমভাবে আমার শিখা লাগতেছে না। আমি জাস্ট খালি একটা চার্টটা দেখে, এই চার্টটা দেখে আমরা সহজেই শিখতে পারি। তোমরা ভালোভাবে এটা চার্টটা মাথায় রাখবা, তাহলে তোমাদের আর কখনো ভুল হবে না। এখন আসি আমরা একটা উদাহরণ দেখাই, উদাহরণ দেখালে খুব সহজ হবে। জাস্ট একটা উদাহরণ দেখাই যে কিভাবে ডেবিট আর ক্রেডিট হবে। তো মিস্টার সাকিব 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। প্রত্যেকটা উদ্দীপকের প্রথম এন্ট্রি দেয় এইরকম যে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এত টাকা দিয়ে সে বিজনেস শুরু করছে, অথবা এত টাকা দিয়ে একটি কোম্পানি শুরু করছে। যে কোনোভাবে যে কোনো কিছু শুরু করতে হলে কি দিতে হয় টাকা দিতে হয়, এরকম থাকবে। তো এখান থেকে আমরা কি দেখব যে মিস্টার সাকিব কত টাকা দিচ্ছে, 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। 1,00,000 টাকা, তার মানে ব্যবসা কি বাড়ছে, টাকাটা বাড়ছে। টাকা বাড়লে নগদান হিসাব, আর নগদানটা কি সম্পদ, নগদানটা কি সম্পদ। যেহেতু টাকা বাড়ছে তার মানে নগদান বাড়ছে, নগদানটা যেহেতু সম্পদ তাহলে সম্পদ বাড়ছে। সম্পদ বাড়লে কি হয় ডেবিট, আর তার মানে নগদান হিসাব ডেবিট 1,00,000 টাকা। আর যেহেতু প্রথমে যে দিছে, যেহেতু 1,00,000 টাকা দেয়া হয়েছে, কে দিচ্ছে মালিককে দিছে, যে দিছে সেই তো মালিক। যে টাকা দেয় সবসময় মাথায় খেয়াল করবা যে টাকা দেয় সেই মালিক, আর মালিকে যেহেতু দিছে তার মানে কি বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেয়েছে, মালিকের টাকাটা বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, আর মালিকানা সত্ত্ব লিখতে হয় মূলধন দিয়ে। কি দিয়ে লিখতে হয় মূলধন, তাহলে মূলধন হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। টাকাটা সেম কিন্তু হিসাব কয়টা দুইটা, একটা ডেবিট একটা ক্রেডিট। নগদ টাকা বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে, অর্থাৎ মূলধনটা
বাড়ছে। আরেকটা রুলস বলি, আর একটু এক্সট্রা একটা কথা বলি, যে টাকা যখন আসবে ডেবিট, চোখ বন্ধ করে, টাকা যদি আসে ডেবিট, টাকা যদি চলে যায় ক্রেডিট। টাকা যদি আসে ডেবিট, টাকা চলে গেলে ক্রেডিট। আর টাকাটা আমরা কি কি দিয়ে লিখি? নগদান দিয়ে। তার মানে এই যে নগদ টাকা আসছে ডেবিট দিছি, নগদ টাকা যদি চলে যেত তখন কি দিতাম? ক্রেডিট দিতাম, এটা নিচে বসতো ক্রেডিট হিসাবে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবো। বাড়ি ভাড়া পরিশোধ 5,000 টাকা। বাড়ি ভাড়া কি করছি? পরিশোধ করছি, মানে টাকাটা দিয়ে দিছি 5,000 টাকা। টাকা চলে গেছে, নগদ চলে গেছে। নগদ চলে গেলে কি বলছিলাম? নগদ টাকা চলে গেলে ক্রেডিট। তার মানে আমার নগদ টাকাটা চলে গেছে, তার মানে কি দিছি? ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আর কি হয়েছে? বাড়ি ভাড়া। সবসময় দেখবো টাকার হিসাবটা দেখবো, আর কোন কারণে টাকাটা চলে গেছে বা টাকা আসছে, টাকা আসছে না গেছে এটা দেখবো। আর দেখবো কি কোন কারণে টাকা আসছে বা গেছে। এখানে আমরা বাড়ি ভাড়া দিছি, কি দিছি? বাড়ি ভাড়াটা দিছি। বাড়ি ভাড়াটা এটার লোক এক ধরনের কি ব্যয়, বাড়ি ভাড়াটা এক ধরনের কি ব্যয়। তার মানে ব্যয় এক ধরনের ব্যয় বাড়ছে। বাড়ি ভাড়া দিছি, তার মানে আমার খরচ হইছে, ব্যয় বাড়ছে। আর ব্যয় যখন বাড়বে, বাড়ি ভাড়া হিসাব কি ডেবিট। আমরা রুলসে যাই একটু। ব্যয় যখন বৃদ্ধি পাবে, বলছিলাম যে ব্যয় আর সম্পদ আর ব্যয় বাড়লে, তার মানে ব্যয় বাড়ছে, বাড়ি ভাড়া দিছি, ব্যয় বাড়ছে, তার মানে কি হয়েছে? ডেবিট। ব্যয় বাড়ছে মানে এই যে বাড়ি ভাড়া হিসাব ডেবিট। বাড়ি দেওয়া দোকানে ভাড়া হিসাব কি হবে? ডেবিট। আর টাকা যেহেতু চলে গেছে, আমরা এই রুলসে কি শিখছি? টাকা চলে গেলে ক্রেডিট। তার মানে টাকা যেহেতু চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, টাকাটা নগদান হিসাবে লিখতে হয়। আচ্ছা, তাহলে জাস্ট দুইটা উদাহরণ দিছি, নেক্সটে আমরা আরো উদাহরণ দিব, সমস্যা নেই।